কারখানা খোলায় আজও সড়ক ও নৌপথে ঢাকামুখী মানুষের চাপ। মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। দুপুর 12টা পর্যন্ত চলবে বাস, লঞ্চ। উত্তরা 3 হাসপাতালে অনুমতি ছাড়াই করোনা চিকিৎসা। অতিরিক্ত বিল আদায় মানা হচ্ছে না গাইডলাইন। হেলেনা জাহাঙ্গীরের 15 ফ্ল্যাট ও 8 গাড়ির খোঁজ পেয়েছে র্যাব। তদন্ত হবে 5 প্রতিষ্ঠান সহ সম্পদে। দুদকের কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রক্রিয়া শুরু। শিগগিরই ওয়েবসাইট প্রকাশের আহ্বান টিআইবি। এবং শুরু হলো শোকাবহ আগস্ট। করোনার কারণে সীমিত হবে মাসব্যাপী কর্মসূচি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শিল্প কারখানা খোলায় আজও সড়ক ও নৌপথে বেড়েছে ঢাকামুখী মানুষের ঢল। সকাল থেকে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে রাজবাড়ী দৌলতিয়া ঘাটে। গণপরিবহন, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িতে ঘাট এলাকায় জড়ো হচ্ছে মানুষ। ফলে 0 পয়েন্ট থেকে সৃষ্টি হয়েছে 3 কিলোমিটার যানজট। চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও। গতকাল ফেরিগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও ফেরি চলাচল করায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৈরী আবহাওয়ায় পরিবহন সংকটের দুর্ভোগে পড়েছে মানুষ। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইল শহর রাবনা বাইপাস পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এতে চরম ভোগান্তিতে রাজধানীমুখী মানুষ। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও সৃষ্টি হয়েছে যানজট। এছাড়া অতিরিক্ত যানবাহন ও যাত্রী চাপ রয়েছে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে। লকডাউনের মধ্যে ফেরিঘাট ও সড়কের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে শিমুলিয়া ঘাটে, সেখানে রয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, শিমুলিয়া ঘাট এলাকায় লোকজনের ভিড় কেমন দেখছেন, আর সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। মুখী গার্মেন্টস সহ পোশাক কারখানা এবং যেসব শিল্প প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত এসেছে, এরপর থেকে কিন্তু আমরা গতকালকেও এই ঘাটে ঢাকামুখী কর্মস্থলে ফেরা মানুষের পর্যাপ্ত ভিড় কিন্তু আমাদের চোখে পড়েছে। তবে আজ সকাল থেকে আপনি জানেন যে গতকাল 8টা থেকে কি একটি সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তের পর থেকে কিন্তু আজকে দুপুর পর্যন্ত গণপরিবহন এবং লঞ্চ চলাচলের কথা বলা হয়েছে। আমরা গতকালকে ফেরিগুলোতে মানুষকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যেভাবে গাদাগাদি করে ঢাকায় ফিরতে দেখেছি, আমরা কিন্তু আজ সকাল থেকে শিমুলিয়া ঘাটে ফেরিতে সেই চাপটি আসলে খুব একটা লক্ষ্য করিনি এবং আগের চেয়ে কমেছে সেটি বলা চলে। তবে লঞ্চ ঘাট গুলোর কথা যদি একটু বলে রাখি, বাংলা বাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো আসছে, সেই প্রতিটি লঞ্চেই কিন্তু আমরা দেখেছি যে কোনো প্রকার তিল ধারণের ঠাঁই নেই এবং প্রত্যেকটি লঞ্চেই কিন্তু আপনার যে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে আমরা দেখিনি। এবং এছাড়াও যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঘাট এলাকা থেকে যেসব গণপরিবহনকে আমরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখেছি, সেই গণপরিবহন গুলোতেও কিন্তু প্রতিটি সিটে যেমন বসে গেছে মানুষ, একই সাথে কিন্তু প্রতিটি গাড়িতে দাঁড়িয়েও আমরা সেসব যাত্রীদেরকে আমরা যেতে দেখেছি। এছাড়াও আপনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট যেসব সীমান্তবর্তী জেলাগুলোতে আসলে ছড়িয়েছে এবং করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা সেই সব সীমান্তবর্তী জেলার মানুষ কিন্তু এই নৌরুটটি ব্যবহার করে রাজধানীতে ফিরছেন। এতে করে কিন্তু জেলায় করোনার সংক্রমণ হার আরো বাড়তে পারে, এটি কিন্তু ধারণা করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি ফেরিতেই কিন্তু এই বৈরী আবহাওয়ায় বৃষ্টিকে উপেক্ষা করে লঞ্চের পাশাপাশি যে ফেরিগুলো রয়েছে, সেখানে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় গতকালকেও আমরা দেখেছি, আজকেও কিন্তু সেটি আসলে কিছুটা কম হলো, একই ধারায় অব্যাহত আছে সেটি বলা চলে। তবে ঘাট কর্তৃপক্ষ কিন্তু আজকে সকাল থেকে 10টি ফেরি সচল রেখে তারা যাত্রীর পাশাপাশি যে যানবাহন রয়েছে সেগুলো পারাপার করছে। তবে বিগত বেশ কয়েকদিনে আমরা ব্যক্তিগত গাড়ির পারাপারের চাপ কম দেখলেও আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ব্যক্তিগত যানবাহন পারাপারের চাপ কিন্তু বেড়েই চলেছে। এছাড়াও আপনার লঞ্চ ঘাট গুলোতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের যে ভিড় সেটি
কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। এছাড়াও আপনার প্রতিটি ফেরি, যে ফেরিগুলো বাংলা বাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসছে, তার প্রত্যেকটি ফেরিতেই কিন্তু আমরা দেখেছি যে ধারণ ক্ষমতার ৫০ থেকে ৬০% শুধুমাত্র যাত্রী, আর স্বল্প সংখ্যক হালকা যানবাহন আর মোটরসাইকেল নিয়ে কিন্তু এই শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে প্রতিটি ফেরি আসছে। তবে তুলনামূলকভাবে শিমুলিয়া থেকে বাংলা বাজারে যেসব ফেরি ছেড়ে যাচ্ছে সেই সব ফেরিতে কিন্তু আসলে যানবাহনের সংখ্যা নেই বললেই চলে, এবং সেটিতেও কিন্তু মানুষের চাপও ছিল কম। এবং প্রতিটি ঘাটেই কিন্তু আমরা একেবারে যে লঞ্চ ঘাট থেকে শুরু করে ফেরিঘাট গুলোতে কিন্তু আমরা দেখেছি যে আপনার শিমুলিয়া থেকে যেসব লঞ্চ আসলে বাংলা বাজার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু আসলে যাত্রী সংখ্যা খুব একটা নেই। তবে বাংলা বাজার থেকে যেসব লঞ্চ এই শিমুলিয়া ঘাটে তার প্রতিটি লঞ্চেই কিন্তু তিন ধরনের মতো কোনো অবস্থা নেই। তবে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে লকডাউনের শুরু থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে তাদের পক্ষ চেকপোস্ট গুলো ছিল, আজকে সকাল থেকে কিন্তু আমাদের চোখে সেই ধরনের কোনো চেকপোস্ট আমাদের চোখে পড়েনি। আর এছাড়াও ঘাট এলাকায়ও কিন্তু আমরা অন্যান্য দিনের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ছাড়াও আর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের তৎপরতা থাকে সেটিও আসলে চোখে পড়েনি এটি বলা চলে। তবে আমরা গতকালকে মহাসড়কের যে চিত্র আমরা দেখেছি যে গণপরিবহন সংকটে এবং পরিবহন না থাকার কারণে কিন্তু বন্ধ থাকায় গণপরিবহন মানুষকে কিন্তু তীব্র ভোগান্তি কিন্তু গতকালকে পোহাতে হয়েছে। আমরা কিন্তু মহাসড়কের ৮ থেকে ১০ কিলোমিটারেরও বেশি পথ মানুষকে পায়ে হেঁটে আমরা রাজধানীতে ফিরতে আমরা দেখেছি। তবে আজকে কিন্তু গণপরিবহন চালু থাকার কারণে মানুষের সড়ক পথে সেই ভোগান্তিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এটি বলা চলে। এছাড়াও আপনাকে যদি আমি এখন যে ফেরিটি শিমুলিয়া ঘাটে এসে ভিড়লো, আমরা যদি সেই লঞ্চটিকে একটু দেখাতে চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখবেন যে সেই লঞ্চটিতে কিন্তু কোনোভাবেই আসলে যে পুরোপুরি ভাবে কিন্তু যে ধারণ ক্ষমতা রয়েছে লঞ্চটি, সেই লঞ্চটি কিন্তু যে যাত্রী বোঝাই করে প্রতিটি লঞ্চ এই শিমুলিয়া ঘাটে এসেছে। এবং এই প্রতিটি লঞ্চ, যে কয়টি লঞ্চ আমরা সকাল থেকে বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাটে আসতে দেখেছি, আমরা প্রত্যেকটি লঞ্চেই কিন্তু দেখেছি যে ধারণ ক্ষমতা 2 থেকে 3 গুণ বেশি যাত্রী নিয়ে কিন্তু এইসব লঞ্চ শিমুলিয়ার ঘাটে এসে ভিড়েছে। এছাড়াও আপনার যে লঞ্চটি আমার সামনে এই মাত্র এসে ভিড়লো, সেই লঞ্চটিতে কিন্তু নিচে তলা এবং উপরের তলায় আসলে তিল ধারণের কোনো ঠাঁই নেই এটি বলা চলে। এবং এছাড়াও আবার ওই পাশ থেকে যে লঞ্চটি এই মুহূর্তে ঘাটে ভিড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই লঞ্চটিতেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটি লঞ্চেই কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে এইভাবেই গাদাগাদি করে ফিরছেন। এবং বইয়া আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় কিন্তু এইসব লঞ্চে দ্বিগুণ পরিমাণ যাত্রী পরিবহন করার কারণে কিন্তু একটি আসলে যে দুর্ঘটনার আশঙ্কা সেটি কিন্তু আসলে থেকেই যাচ্ছে এটি বলা চলে। তো সব মিলিয়ে আসলে যেটি বলে রাখি, তো এই ছিল আসলে শিমুলিয়া ঘাট থেকে আমার কাছে এখনকার সবশেষ তথ্য। শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন শুভ ঘোষ। এবার আমরা যেতে চাচ্ছি রাজধানীতে গাজীপুরে রয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছে? আমরা জানি যে মহাসড়ক ঢাকায় প্রবেশ পথে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাসড়কে অনেক যানজটের তৈরি হয়েছে। গাজীপুরে কি অবস্থা এখন? গাজীপুরে ২০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং অন্যান্য শিল্প কারখানা রয়েছে। সরকার ঘোষণার পর কিন্তু এই যে শ্রমিকরা তারা কিন্তু দলে দলে যে যেভাবে পারছেন তারা কিন্তু কর্মস্থলে ফেরাচ্ছেন এবং গত রাত থেকেই কিন্তু তারা গণপরিবহন চলাচলের ঘোষণার পর তারা বাড়ি থেকে বের হয়েছেন এবং মানুষের চাপ এবং যানবাহনের চাপ কিন্তু এর মধ্যে বেড়ে গেছে এবং রাত্রি থেকেই মূলত মানুষ কর্মস্থলে ফেরার জন্য মরে হয়ে তারা কিন্তু আসছেন এবং স্ত্রী পরিজন সহ দলে দলে মানুষের আনাগোনা বেড়ে যাওয়া এবং যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর থেকে কালিয়াকুর বাইপাস পর্যন্ত যে সড়কটি রয়েছে সেখানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে এবং একইভাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া থেকে টঙ্গী পর্যন্ত যে সড়কের অংশটি রয়েছে সেখানেও কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে এখানে মানুষের উপস্থিতি বেড়ে যাওয়ায় এবং যানবাহনের যে চাপ সেটি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তারা যানজট নিরসনের জন্য বিভিন্ন পয়েন্টে থেকে কাজ করে যাচ্ছেন।
তারা আশা করছেন যে দুপুরের আগে এই যানজট পরিস্থিতি কিছুটা সহনীয় মাত্রায় চলে আসবে। আর আহ, আপনাকে জানিয়ে রাখি যে এই যে মানুষের চাপ সেটি কিন্তু সকাল থেকে অনেক গুণ বেড়েছে। কারণ হচ্ছে শ্রমিকরা বলছেন যে শেষ মুহূর্তে তারা আসলে কর্মস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, যেহেতু আহ, এখানে ঘোষণা এসেছে যে তাদেরকে কর্মস্থলে ফিরতে হবে এবং কারখানায় যোগদান করতে হবে। সেই প্রেক্ষিতে কিন্তু শ্রমিকরা নানাভাবে আসছেন এবং তারা যে অভিযুক্তি করছেন যে তাদের কর্মস্থল ফিরতে গিয়ে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হয়েছে। অনেকে ট্রাক, পিকআপ এবং অন্যান্য যে যানবাহন সেই যানবাহনগুলোতে করে কিন্তু এসেছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুন গুলো সেইগুলো আসলে সঠিকভাবে মানা সম্ভব হয়নি এবং অনেকেই যে মাস্কের যে ব্যবহার সেটি কিন্তু সঠিকভাবে করছেন না, ফলে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে। আর যে গাদাগাদি পরিবেশে তারা এসেছেন সেখানে সংক্রমণের মাত্রা একটু বেড়ে যাবে বলে এখানকার মানুষ আশঙ্কা করছেন। আপনাকে জানিয়ে রাখি এর মধ্যে গাজীপুরে কিন্তু যে নমুনা পরীক্ষার হার সেই বিবেচনায় কিন্তু অর্ধেকেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এই আক্রান্তের হার আরো বাড়ার আশঙ্কা করছেন এখানকার মানুষ। কারণ হচ্ছে মানুষ যেভাবে এসেছেন গাজীপুর সেভাবে থেকে স্বাস্থ্য মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। গতকালকের তুলনায় আজকে ঢাকায় আসা মানুষের সংখ্যা কম, পাশাপাশি বেলা 12টা পর্যন্ত বাস, লঞ্চ চলাচলের সিদ্ধান্ত থাকলেও সড়কে নেই গণপরিবহনের চাপ। এদিকে শুধু শিল্প কারখানা খোলা থাকার কথা থাকলেও খুলেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। অন্যদিকে শ্রমিকদের ঢাকায় আসতে রাত থেকে নৌ চলাচল শুরু হবার কথা থাকলেও সকাল পর্যন্ত সদরঘাটের বাইরে থেকে তেমন কোনো লঞ্চ আসেনি। তবে সকাল 7:30টা থেকে চাঁদপুর, ভোলা, বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে এসেছে। লঞ্চ কর্তৃপক্ষ বলছে হঠাৎ সিদ্ধান্ত হওয়ায় চালকের অভাবে লঞ্চ ছাড়া সম্ভব হয়নি। আবার পর্যাপ্ত যাত্রী না থাকায় রাতে ঢাকার বাইরে নৌযান চলাচল করেনি। তবে দুপুর 12টা পর্যন্ত 43 রুটেই লঞ্চ চলাচল করবে। কারখানা খোলার সিদ্ধান্তে ঢাকামুখী শ্রমিকরা এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। রাজধানীর গাবতলী ও সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি গাবতলীতে, সেখানে রয়েছেন খালেদ রায়হান। রায়হান, রাজধানীর মধ্যে কি বাস চলাচল করছে কিনা সে বিষয়ে জানাবেন, আর যাত্রী আসলে কি ধরনের তারা যান চলাচল করছেন? হ্যাঁ, বাস চলাচল করছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে বাসের সংখ্যা বা গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। তার কারণটি হচ্ছে বেলা 12টা পর্যন্ত চলাচল করা যাবে, এই জন্যই অনেকে বাস নামায়নি। আমি যে গাবতলীর যে জায়গাটিতে রয়েছি, মূলত এটি একটি রাজধানীতে প্রবেশ মুখ বা প্রবেশ পথ বলা হয়। এখানে আজকে আমরা গতকালকে যেমনটি দেখেছিলাম মানুষের চাপ, আজকে সেই চাপ একেবারেই নেই। খুব অল্প কিছু মানুষ আসছেন, যারা আসছেন তারা মূলত দুটি কাজে আসছেন। প্রথম কাজটি হচ্ছে একদম এই গাবতলীর বাইরে আমিনবাজার, হেমায়তপুর থেকে অনেকেই এই ঢাকার ভেতরে বিভিন্ন চাকরি করে থাকেন। বিশেষ করে শিল্প কলকারখানা খোলার সিদ্ধান্ত হলেও আমি আগের খবরে যেমনটি জানাচ্ছিলাম, যারা এখানে এসছেন তারা অনেকেই শিল্প কলকারখানা ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, তারা সেখানে কাজ করেন। সেক্ষেত্রে যে সকল বাস আছে, এখানে অনেকে কিছুক্ষণ পর অপেক্ষা করছেন বাসের জন্য। একটি বাস আসলে সেখানে তারা উঠে যাচ্ছেন। যদিও বাসের বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত ছিল 60% অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে এবং কোনোভাবেই পাশাপাশি আসনে বসা যাবে না। আজকে সেই বিষয়টি একেবারেই মানা হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার কথা যদি বলতে চাই, আজকে সকাল থেকে কোনো চেকপোস্ট আমরা দেখিনি, বা বাসে কি দুজন যাচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে কিনা। লকডাউন কিন্তু চলছে, শুধুমাত্র 12টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার কথা বলা হয়, এছাড়া কিন্তু সব কিছুই চলছে। সেক্ষেত্রে লকডাউন বা সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি কিন্তু থাকার কথা ছিল, যেটি একেবারেই নেই। তারপরে যারা আসছেন বা যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা শুধুমাত্র শিল্প কারখানাতে যাচ্ছেন বিষয়টি একেবারেই তেমন নয়। তার পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাওয়াতে সেখানে তারা যাচ্ছেন। আজকে কিছু সিএনজি নেমেছে, যদিও আজকে সিএনজি, ভ্যান কিংবা রিক্সাতে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা কম, তবে বাস চলাচল করায় কিছুটা হলেও ভোগান্তি কমেছে সাধারণ মানুষের। রায়হান থাকুন আপনি। আমরা এখন যেতে চাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, মানুষ কিভাবে ঢুকছেন ঢাকায়, আর বাড়তি ভাড়া আদায় অথবা সদরঘাটে আসলে কি চিত্র? সকাল থেকে যেমনটি আমরা জানছিলাম যে লঞ্চ আসলে রাতে ছেড়ে আসেনি, তবে সকাল থেকে আসলে ছাড়া শুরু হয়েছে। কি খবর আছে আপনার কাছে?
না, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন পর্যন্ত কোনো লঞ্চ এসে ভিড়েনি। লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে লঞ্চগুলো বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসছে, সেগুলি ভিড়তে অন্তত বিকেল হয়ে যেতে পারে, দুপুরের আগে অন্তত ঢাকায় ভিড়বে না, এটি তারা জানিয়েছেন। আর ঢাকার এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এখানে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের যে চাপ, সেটিও আসলে তেমন না। যেমনটি ধারণা ছিল সবার যে মানুষ আসলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু সেটি আমি সড়ক পথেও দেখিনি, এই নৌপথেও দেখা যাচ্ছে না। কারণ সীমিত সময়ের জন্য যেহেতু গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে, লঞ্চ কর্তৃপক্ষ বলছে আসলে একটি লঞ্চ এক গন্তব্য থেকে ছেড়ে আরেক গন্তব্যে গিয়ে পৌঁছতে অন্তত 10 থেকে 12 ঘন্টা বা আরও বেশি এরকম সময় লাগে। সেক্ষেত্রে এই সীমিত সময়ের জন্য যদি কোনো একটি লঞ্চ বরিশাল বা ভোলা থেকে ছেড়ে ঢাকায় এসে সেই লঞ্চ কিন্তু আবার ফিরতে পারবে না। অর্থাৎ এখন যে কয়েকটি লঞ্চ ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে, সেই লঞ্চগুলো ঢাকায় ফেরার পর কিন্তু আর ফিরে যেতে পারবে না তার যে গন্তব্য, সেই গন্তব্যে। কারণ এখানে যাত্রীর চাপ কিন্তু তেমন নেই। এর পাশাপাশি যারা ঢাকায় আসছেন সেই সব লঞ্চেও কিন্তু যাত্রীর চাপ তেমন নেই। লঞ্চ কর্তৃপক্ষ বিভিন্নভাবে খবর নিয়েছেন এবং তারা আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে ঢাকার সড়ক, নৌপথে একই চিত্র দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এবং যাত্রীর চাপ বলতে যে বিষয়টি ছিল সেটি গতকালকেই ছিল, এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও তেমন কোনো চাপ নেই বললেই চলে। গাবতলী এবং সদরঘাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আজ থেকে খুলছে কারখানা, শ্রমিকরাও যাচ্ছেন কর্মস্থলে। এই বিষয়ে আরো জানাতে সাভারের হেমাদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। সেই শ্রমিকরা আসলে কর্মস্থলে যাচ্ছে, সকালবেলা আপনি যেমনটি দেখাচ্ছিলেন, আসলে এই মুহূর্তে আসলে তাদের কি অবস্থা এবং কারখানা কর্তৃপক্ষ কি স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো মানছেন কিনা? আরেকটি বিষয় জানাবেন যে যারা আসতে পারেনি, এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত জানিয়েছে কিনা? দেখুন, সকালে যখন আপনার সাথে কথা হয়েছিল তখন কিন্তু সাভার হেমায়তপুরে যে গার্মেন্টস অধ্যুষিত এলাকায়, সেখানে তখন কিন্তু 7:30 8টার মধ্যেই যে শ্রমিকরা কিন্তু গার্মেন্টসের ভিতরে প্রবেশ করেছে। ঠিক এই মুহূর্তে আমি এজিআই যে গার্মেন্টস গ্রুপের, সেই গার্মেন্টসের ভিতরে আছে। আমি যদি আপনাকে ভিতরে চিত্রটা আপনি দেখাই, সেক্ষেত্রে সমস্ত শ্রমিক কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই গার্মেন্টসে প্রবেশ করেছে এবং তারা কিন্তু তাদের যে নিজস্ব যে দায়িত্ব বা যে কাজ, সেই কাজের মধ্যেই তারা কিন্তু এখন আছে। আমি বেশ কয়েকটি ফ্লোরে আমি ঘুরেছি, তারা দেখছি যে তারা যেই কাজের সাথে তারা জড়িত, তারা সেই কাজটা করছে। কয়েকজনের সাথে কথা হয়েছিল, তারা যেটা জানাচ্ছে যে ঈদের পরে ঢাকাতে এসে তারা একটা সংখ্যায় কাজ করছিল যে আসলে লকডাউন নিয়ে ঠিক মতো তারা আসতে পারবে কিনা। যদিও অনেক জায়গার শ্রমিকরাই কথা বলে তারা বলছে অনেক ভোগান্তির শিকার হয়ে ঢাকাতে এসেছে, তবে তারা কাজে ফিরতে পারে খুশি। তারা বলছে যে তারা মূলত গার্মেন্টস খোলা রাখলে তাদের জন্য সুবিধা, যেহেতু তারা এটাই তাদের অবলম্বন। আর আপনি স্বাস্থ্যবিধির কথা যেটা বলেছিলেন, আমি সকাল থেকে আরো কয়েকটা গার্মেন্টসে দেখেছি যেহেতু প্রথম দিন, তার শরীরের তাপমাত্রা পরিমাপ করে ভিতরে ঢোকানো, মুখে মাস্ক পরতে বাধ্য করা এবং আইডি কার্ড প্রদর্শন করে, এই বিষয়গুলো কিন্তু, এবং ভিতরে আসার পরও ভিতরেও কিন্তু বেশিরভাগ গার্মেন্টসে দেখেছি যে হাত ধোয়ার যে ব্যবস্থাটা সেটা করছে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা কতদিন যে কন্টিনিউ করবে, এই বিষয়টা কিন্তু পরবর্তীতে আরো বোঝা যাবে। আর আপনি যে বিষয়টা বলেছিলেন যে যেসব শ্রমিকরা এখনো ঢাকাতে এসে পৌঁছায় নাই, অর্থাৎ কাজে যোগ দিতে, তাদের কি অবস্থা, এই বিষয়ে আমি এখানে যারা সংশ্লিষ্ট অর্থাৎ কারখানা মালিক সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলেছে, যেসব শ্রমিকরা এখনো ঢাকাতে এসে পৌঁছায় নাই তাদের বিষয়ে তারা সদয় আছেন বলে তারা জানিয়েছেন। যেহেতু গতকাল থেকে বিজিএমই থেকে পোশাক মালিকদের সংগঠন তারা বলেছিল যেসব শ্রমিকরা ঈদে আটকা পড়েছে তাদের জন্য তারা চাকরিচ্যুত যাতে না হয় সেই বিষয়ে তারা নিশ্চয়তা দিয়েছে। যদিও এই কিছুক্ষণ আগে টেলিফোনে আমার যে গার্মেন্টস শ্রমিকদের সংগঠন যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছে তারা এখনো পর্যন্ত সন্দিহান যে সব শ্রমিক এখনো ঢাকাতে এসে পৌঁছায় নাই। তবে তারা মালিক পক্ষ এবং সরকারকে আহ্বান জানিয়েছেন যেন কোনো শ্রমিক যেন চাকরিচ্যুত না হয় এই বিষয়টা, এবং একই সাথে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় যে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো নিলে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কাজ করা একটা পরিবেশ। তারা যেহেতু বলছে যে শ্রমিক এবং মালিক দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক, সুতরাং তারা বলছে যে এটার স্বার্থে তারা কাজ করতে চায়, তবে তাদের নিরবিঘ্ন চলাচলের জন্য। তবে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শ্রমিকদের আসা নেওয়া সুবিধার জন্য লঞ্চ, ট্রেন, বাস চালু হয়েছে আজকে পর্যন্ত, সেটা পরিপ্রেক্ষিতে আমি দেখেছি সকাল থেকেই রাজধানীতে অনেক জায়গা থেকে মানুষ কিন্তু, মানে বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক তারা কিন্তু বাসের মাধ্যমে তারা প্রতিষ্ঠানে আসছেন এবং অনেক কারখানা তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে শ্রমিকদের আনা নেওয়া ব্যবস্থা করছে না। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব বা স্টাফ বাস বা পরিবহন ব্যবস্থা নাই তারা কিন্তু
যেহেতু আশেপাশেই থাকে তারা এই অটোচালিত রিক্সা বা ভ্যান বা হেঁটে তারা কারখানায় প্রবেশ করছে। তবে সবার কিন্তু একটাই দাবি যে গার্মেন্টসের পরিবেশের স্বাস্থ্যবিধির সাথে মানার যেরকম নিশ্চয়তা চাই, তেমনি যারা এখনো ফিরে আসতে পারে না সেসব শ্রমিকদের জন্য চাকরি নিশ্চয়তা, এটাও কিন্তু তাদের সবচেয়ে মূল দাবি। মূলত এক কথা যদি আপনাকে বলি, লকডাউনের মধ্যে গার্মেন্টস খোলার প্রথম দিনে শ্রমিকরা যথেষ্ট পরিমাণে কাজ করছে এবং এখনো পর্যন্ত বেশ কিছু শ্রমিক ঢাকার বাইরে আছে, তারা আসলেও কাজে যোগ দিবে এমনটা জানিয়েছেন এই গার্মেন্টস সংশ্লিষ্টরা। মূলত এই ছিল এখান থেকে সর্বশেষ। সাভার থেকে গার্মেন্টস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। রাজধানীর উত্তরার 3টি হাসপাতাল অনুমোদন না নিয়ে দিচ্ছে করোনা চিকিৎসা, মানছে না চিকিৎসার গাইডলাইন, আদায় করছে অতিরিক্ত বিল। সেখানে 100-রও বেশি করোনা রোগী মারা গেলেও জানানো হয়নি স্বাস্থ্য বিভাগকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ প্রচারের পর এই 3 হাসপাতালে অভিযান চালিয়ে আরও নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একটি বিছানা, একটি বালিশ, সাথে অক্সিজেন আর একটি মনিটর, এই হলো উত্তরার আল আশরাফ হাসপাতালের আইসিইউ। এখানেই দিনে প্রায় 50,000 টাকা বিল করা হয়েছে করোনা রোগী দুলু মিয়ার। হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেয় দুলু মিয়াকে অন্য হাসপাতালে নিয়ে যান স্বজনরা। একটা পেশেন্ট আপনার এখানে ভর্তি থাকলো 4 দিনে এতগুলো টাকা বিল হয়? ওইটা আপনাকে বললাম, ওরা হয়তো ভুল করেছে, সেটা আমি কাট শেষ করে ডিডাকশন করে দিয়েছি আর কি। 3 দিন আগে এখানে ভর্তি ছিলেন 4 করোনা রোগী। অক্সিজেন সংকটের কারণে 3 রোগীকে তাদের পরিবার সরিয়ে নিলেও এখনও আছেন সিএনজি চালক আল আমিন। অক্সিজেন দেওয়ার পরও তার স্যাচুরেশন 84। 5 দিন আগে ভর্তি হলেও এখনও করোনা পরীক্ষায় হয়নি তার। 4 দিনে এখানে আপনাদের থেকে রোগীর থেকে করোনা পরীক্ষার স্যাম্পল নেওয়া হয়েছে কিনা? না, কোভিড তো আমাদের এখানে হয় না, আমাদের এখানে পিসিআর ল্যাব নেই, আমরা অন্য জায়গা থেকে করে নিয়ে আসি, ওনারা এসে কালেক্ট করে নিয়ে যান। রোগী হয়রানি ঠেকাতে করোনা সংক্রান্ত কয়েকটি পরীক্ষা নিরীক্ষার ফি বেঁধে দিয়েছে সরকার, কিন্তু তা মানে না শিনশিন জাপান হাসপাতাল। 6,000 টাকার সিটি স্ক্যান, 7,000, 500 টাকার অক্সিজেন, 600 টাকা সহ বেশ কিছু ফি অতিরিক্ত আদায় করে হাসপাতালটি। আপনি রোগীর কাছ থেকে বাড়তি বিল করছেন কি কারণ? আমি নিচ্ছি, সবাই নিচ্ছে, দিয়ে আমি নিচ্ছি। উত্তরের আরেক হাসপাতাল র্যাডিকেলেও করোনা চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তাদের আইসিইউ করোনা চিকিৎসার উপযুক্ত নয় বলে মূল্যায়ন স্বাস্থ্য অধিদপ্তরের। এই 3 হাসপাতাল নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ প্রচারের পর অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। লিখে রাখছে যে সাসপেক্টেড কোভিড, কিন্তু তার চিকিৎসা সব কোভিডের চিকিৎসা, রেমডেসিভির, অ্যাক্টেমরা সহ অন্যান্য কোভিডের জন্য যে ওষুধ দেওয়া সব ওষুধই ওরা দিয়েছে। আইসিইউর বেডের বিল, মনিটর বিল, নেজাল ক্যানুলার বিল, প্রত্যেকটা বিল আপনার মানে আলাদা আলাদা করে আপনার নিয়েছে, কিন্তু আপনার এবং বিলগুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। রাজধানীতে বহু বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসা দিলেও তথ্য দেয় মাত্র 28টি। এতে করোনায় মৃত্যু ও সংক্রমণের সঠিক তথ্য পায় না সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোগীর জন্য শয্যা খালি নেই রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে। সরকারি 16টি হাসপাতালে প্রায় 4,000 সাধারণ ও 380টি আইসিইউ শয্যা পেতে ঢাকা ও ঢাকার বাইরে নতুন রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। এই অবস্থায় শয্যা বাড়িয়ে চাপ সামলানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রাজধানীর সবচেয়ে বড় করোনা বিশেষায়িত ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আসছে একের পর এক অ্যাম্বুলেন্স। রোগীর বাড়তি চাপে খালি নেই 212টি আইসিইউ এর একটিও। সাধারণ শয্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের বেশিরভাগই সংকটাপন্ন। তাদের আইসিইউ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। আমাদের আইসিইউ একটা বেডও কিন্তু সকালেই খালি ছিল না। এর মধ্যে জেনারেল বেডে আমাদের এখন 64টা পেশেন্ট আমরা দিয়েছি যারা মডারেটলি সিরিয়াস আছে। এই হিসাবে আমাদের 559 জন পেশেন্ট আছে যারা আসছে, তারা মানে খুবই সিরিয়াস ছিল এবং তাদের আমরা নিতে পারিনি। একই অবস্থায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালেও সাধারণ ও আইসিইউ শয্যার সবই পরিপূর্ণ। আইসিইউ পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। রোগীর চাহিদা আশঙ্কাজনক হারে বাড়ায় শয্যা বৃদ্ধির পরিকল্পনা কর্তৃপক্ষের। 16টা আইসিইউ ফুল থাকে, যখন একটা বেড খালি হয় আমাদের যেগুলো ভর্তি রোগী আছে, এখন পর্যন্ত ভর্তি রোগীরই শুধু আমরা আইসিইউতে দিচ্ছি, বাইরে থেকে কোনো আইসিইউ রোগী আমরা নিতে পারছি না।
আর বাকি হলো জেনারেল বেড আমাদের খালি হয় এবং আমাদের কিছু যে রিজার্ভ প্লেসগুলো আছে যেগুলোতে কিছু নন কোভিড রোগী এখনও আছে, আমরা হয়তো নন কোভিড রোগী ভর্তি বাদ দিয়ে আমরা কোভিড রোগীগুলো নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশে করোনা চিকিৎসা ভেঙে পড়ার শঙ্কা চিকিৎসকদের। ডিস্টেন্সিং মেনটেন করে না, করোনা হাসপাতালে আসছে তারপরে মাস্কটা পরে না, তাহলে আপনি কিভাবে রোগী কমাবেন? রোগী যদি কমাতে না পারেন, আপনি যদি রোগ বাধাতেই থাকেন, তাহলে কারো পক্ষে সম্ভব না এত লোককে সার্ভিস দেওয়া। রাজধানীর মুগদা, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী, কুয়েত মৈত্রী হাসপাতালেও নেই কোনো নতুন রোগীর ভর্তির সুযোগ। কেউ মারা গেলে বা সুস্থ হয়ে বাসায় ফিরলে তবেই মিলছে শয্যা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, লকডাউনের পরে চট্টগ্রামের করোনা পরিস্থিতির কোনো পরিবর্তন এসেছে কিনা, আর আজকে সবশেষ কি তথ্য রয়েছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর? লকডাউনের পর কতটা পরিবর্তন এসেছে সেটার কথা যদি বলতে চাই, প্রথমেই বলতে হয় যে গত 2 দিন ধরে আমরা দেখছি চট্টগ্রামে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। আমরা এর আগে 2 দিনের আগে যখন আগের চিত্রগুলো দেখি, সেক্ষেত্রে দেখা যায় প্রতিদিন নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় 37 থেকে 38%, যেটি কিন্তু গত 2 দিন ধরে কমেছে। এবং আজকে যদি আমি বলি, সেক্ষেত্রে প্রায় 3000-এরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে এবং সেখানে করোনা শনাক্ত হয়েছে 927 জন। এবং এই যে শতকরা বিবেচনায় সেটির হার হচ্ছে এখন প্রায় 30%-এরও কমে নেমে এসেছে। অর্থাৎ আগের যেই 2 দিন আগের যে চিত্র, সেখান থেকে প্রায় 7% করোনা যে সংক্রমণের সংখ্যা কমেছে, আমরা যেটি যে নমুনা পরীক্ষা বিবেচনায় সেটি বলতে পারি। আর মৃত্যুর হারও কিন্তু আমরা দেখেছি কিছুটা কমতে গত 2 দিন ধরে। আজকে যদিও 11 জনের মৃত্যু হয়েছে, গতকাল কিন্তু 4 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু সার্বিক বিচারে যদি করতে হয়, সেক্ষেত্রে বলা যায় যে খুব একটা প্রভাব পড়েছে লকডাউনের তেমনটি বলা যায় না। কারণ আমরা লকডাউনের মধ্যেও কিন্তু দেখেছি যে প্রতিদিন নতুন নতুন করে শনাক্তের রেকর্ড হয়েছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এই লকডাউনের মধ্যেই। যে গত 2 দিন ধরে সেটি কিছুটা কমলেও এখনও যে পুরোপুরি নিয়ন্ত্রণে সেটি বলা যাবে না। আরেকটি বিষয় হলো, চট্টগ্রাম নগরীর মধ্যে মানুষের মধ্যে হয়তো দেখা গেছে যে তাদের নমুনা পরীক্ষার যে আগ্রহ সেটি কিন্তু রয়েছে। করোনা পরীক্ষার জন্য তারা হয়তো করোনার এখানে যেখানে পরীক্ষা করা হচ্ছে সেখানে ভিড় করছেন, কিন্তু গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত মানুষের মধ্যে সেই সচেতনতাটুকু নেই এবং তাদের মধ্যে পরীক্ষার হার কিন্তু এখনো পর্যন্ত অনেক বেশি পিছিয়ে। তো তাদেরকে যদি নমুনা পরীক্ষার আওতায় আনা যায়, সেক্ষেত্রে হয়তো করোনা যে আরও বেশি শনাক্ত করা যাবে এবং তাদের আরও বেশি সহজে হয়তো চিকিৎসা দেওয়া যাবে, এমনটি এখানকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন। আর চট্টগ্রামে এই করোনা রোগীর চাপ সামলানো কিন্তু এখনও অনেকটাই কঠিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মুহূর্তে আমি আছি। এখানে কিন্তু বেশ কিছুদিন ধরে একেবারে যে সাধারণ রোগী সেগুলো কিন্তু ভর্তি অনেকটাই বন্ধ রয়েছে। এখন কেবল যে তাদের পূর্ণাঙ্গ মনোযোগ হচ্ছে যেসব করোনা রোগী এখানে আসছেন তাদের দিকে। একই সঙ্গে চট্টগ্রামের যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু আইসিইউ দূরে থাক, একটি সাধারণ জেনারেল বেডও আসলে আসন পাওয়া এখন অনেকটাই কঠিন যে করোনা রোগীর চাপের কারণে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা সম্পদের হিসাব দেবে। এই প্রক্রিয়া অতি সত্বর শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি মনে করে দুদকে কর্মরত সবার সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের সম্পদের হিসেব নিতে পারে দুর্নীতি দমন কমিশন। আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি থাকলেই দায়ের করতে পারে মামলা। তবে খোদ দুদকের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। দুদকের বরখাস্ত পরিচালক এনামুল বাসির যার একটি নজির। পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে 40 লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে তিনি বর্তমানে কারাগারে আছেন। এর আগে দুদকের বগুড়ার সমন্বিত জেলা কার্যালয় থেকে মোবারক হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 37 লাখ টাকা আদায় করেছিলেন উপপরিচালক গোলাম মোস্তফা ও জাহিদ হোসেন। 2014 সালের এই ঘটনার পর নিজেদের সম্পদের হিসেব নেয়ার উদ্যোগ নিয়েছিল দুদক, কিন্তু পরবর্তীতে সেই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। আইন ছিল, প্র্যাকটিস ছিল না, এখন প্র্যাকটিস হচ্ছে, শুরু হচ্ছে। আমরা করবো, আমাদেরকে সার্কুলারটা দেখি নাই, দেখে
আমরা আমাদের জন্য প্রযোজ্য করব অবশ্যই। সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে নির্দেশনা পেয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান বলছে এ নিয়ম এবার বাস্তবায়ন করা হবে। টিআইবি বলছে নিজেদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সম্পদের হিসেব দেওয়ার কোনো বিকল্প নেই। মানুষের মধ্যে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে যে আস্থার সংকট রয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে যে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ, যা কমিশন নিজেও স্বীকার করে থাকে। সাম্প্রতিককালে সেটা বহুবার স্বীকৃত হয়েছে কমিশন কর্তৃক। এই যে আস্থার সংকট, সেটি কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা মনে করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া গেলে দেশের দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলে মনে করছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেলেনা জাহাঙ্গীরের গুলশান, নিকেতন, উত্তরা ও মিরপুরের 15টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে র্যাব। খোঁজ মিলেছে 8টি গাড়ির। এছাড়া নারায়ণগঞ্জে আছে 5টি পোশাক কারখানা। হেলেনাকে 3 মামলায় গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। তার এসব সম্পদের বৈধতার প্রশ্নে দুদকে চিঠিও দিচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানির অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর। তাকে গ্রেপ্তারে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে র্যাব। জয়যাত্রা ফাউন্ডেশন ও টিভির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তারা। এরই অংশ হিসেবে চলেছে সম্পদের অনুসন্ধান। প্রাথমিক তদন্তে হেলেনার 15টি ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। এর মধ্যে গুলশান 2-এর 86 নম্বর সড়কের ফ্ল্যাটটি 8000 বর্গফুটের। 7 থেকে 8 বছর আগে এখানে থাকতেন তিনি। 8-9 বছর ধরে এখানে আর থাকে না, ওনারা ওইটা শেষ চলে গেছে। এখানে ওই যে ড্রাইভাররা এসে ভাড়া নিয়ে নেয়। গুলশানের 36 নম্বর সড়কের এই ভবন থেকে গ্রেপ্তার হন হেলেনা। এখানে আছে তার 5টি ফ্ল্যাট। সপরিবারে এখানে থাকলেও তিনি গ্রেপ্তার হওয়ার পর সেখান থেকে চলে গেছেন পরিবারের অন্য সদস্যরা। ওনারা তো কোথায় গেল তা তো বলতে পারি না। এছাড়াও গুলশান এভিনিউ, নিকেতন, মিরপুরের পল্লবী ও কাজীপাড়ায় আছে 1টি করে ফ্ল্যাট। উত্তরায় আছে আরও 5টি। হেলেনার নিজের গাড়ি আছে 8টি। আর নারায়ণগঞ্জে নিজের ও স্বামীর মালিকানাধীন প্রতিষ্ঠান 5টি। এসব বৈধতা প্রশ্নে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থারা। উনি অ্যাকচুয়ালি সুনির্দিষ্টভাবে বলতে পারছিলেন না। এগুলো পরবর্তীতে আমরা যখন তদন্ত করব বা যারা তদন্ত করে সেটা বিজ্ঞ আয়ও অথবা ওনার যে আপনি যেটা বলছেন যে ফ্ল্যাট বা মানির যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই আমরা আশা করি দুদক সহ সিআইডি অবশ্যই তদন্ত করবে। র্যাব জানিয়েছে হেলেনা যুক্ত আছেন জয়যাত্রা সহ 7টি সামাজিক সংগঠন ও গুলশান ঢাকা বোট ক্লাব সহ 12টি ক্লাবের সঙ্গে। দেশের মানুষ অনেক মন্ত্রী এমপিকে চিনে না, দেশের মানুষ হেলেনা জাহাঙ্গীরকে চিনে। বেসিক্যালি ওনার যে একটা আত্মতৃপ্তিটা আমরা দেখেছি যে ওনার প্রচারণা, দেশের সবাই ওনাকে চিনবে, এইটাই ওনার একটা মেইন উদ্দেশ্য ছিল আর কি। হেলেনার সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠিও দিচ্ছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিটিভি জয়যাত্রা নামে হেলেনা জাহাঙ্গীরের কয়েক কোটি টাকা চাঁদাবাজির প্রমাণ পেয়েছে র্যাব। প্রতিনিধি নিয়োগ থেকে শুরু করে সংবাদ প্রচার বা লাইভ করার জন্য প্রতিনিধিদের টাকা দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন বিনা বেতনে চাকরিচ্যুত করা হয়েছে অন্তত 50 জনকে। র্যাবের ধারণা এমন আরো 18টি আইপিটিভির মালিক হেলেনা। জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধির কাছ থেকে এভাবেই চাওয়া হয়েছিল চাঁদা, আর তা না দেয়ায় চাকরি হারাতে হয় তাকে। নিয়োগ পাওয়ার 4 মাস পরে আমাদের কাছ থেকে প্রতি মাসে একটি জেলা প্রতিনিধিদের কাছ থেকে 3000 টাকা করে ধার্য করেছেন, দাবি করেছেন, এবং উপজেলা প্রতিনিধিদের কাছ থেকে 2000 টাকা করে প্রতি মাসে কমার্শিয়াল নামে চাঁদা আদায় শুরু করেন। শুধু ভোলা নয়, কুমিল্লা প্রতিনিধির কাছ থেকেও নিয়োগের নামে নেওয়া হয় 50,000 টাকা। লাইভ বা নিউজ প্রচারেও বিকাশে টাকা নেয়ার অভিযোগ মিলেছে। যার কারণে আমি খুব ইতস্ত হয়ে আমি তাকে বলছি যে না, আমি আপনাদের এখানে আর কাজ করব না, আপনারা আমার থেকে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা আমাকে দিয়ে দেন। এই টাকাটা আমাকে দিবে বলে আজকে প্রায় 2021 সাল 2 বছর আমাকে এই টাকাটা দিচ্ছে না। জেলা পর্যায়ের পাশাপাশি এ ঘটনা ঘটেছে ঢাকাতেও। জয়যাত্রায় প্রতিনিধি হতে দিতে হতো মিষ্টি খাওয়ার টাকা। রিপোর্ট প্রচারে খরচ 500। আছে বেতন না দেওয়ার অভিযোগ। ডিস্ট্রিবিউশন নিউজ কোনো লিডারের যদি ডিস্ট্রিবিউশন করে সেক্ষেত্রে
ওই 500 টাকা করে দিতে হবে, এই কথাটা বলছিলেন। চাকরি তো আর না, চাকরি তো বেতন দেয়, এখানে তো কোনো বেতন নাই। যখন আমার নিয়োগটা দেয় না, এই হিসেবে মানে 5,000 টাকা দিচ্ছিলাম, তারপর আমার কাছে কিছু লিস্টের খাবার পাইনি। জয়যাত্রা চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর অফিসে তল্লাশি চালায় র্যাব। সেখানে পাওয়া 10টি ক্যাশ মেমো দেখে র্যাব বলছে তাতে কয়েক কোটি টাকা চাঁদাবাজির প্রমাণ মিলেছে। মধ্যপ্রাচ্যে প্রতিনিধি নিয়োগেও টাকা নিয়েছেন হেলেনা। জেলা ভিত্তিকভাবে নিয়োগ হয়েছে, যারা বিদেশে বিভিন্ন জায়গায় তার টিভি চ্যানেলের প্রতিনিধি হিসেবে নিয়োগ হয়েছে, বিভিন্ন আইডি কার্ড ব্যবহার করছে জয়যাত্রা টেলিভিশনের নামে, উনি ওদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করতেন। র্যাব বলছে টিভি খুলে চাঁদাবাজির পাশাপাশি 10 থেকে 15 জনের একটি সাইবার মনিটরিং টিম ছিল হেলেনার। এদের ব্যবহার করত বিশিষ্টজনদের ঘায়েলে। হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য করেছে, তাদেরকেও এই যে ওনার যে সাইবার যে গ্রুপটি রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার জন্য কাজ করত, তাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করা, অপমান করা। জয়যাত্রা সহ 18টি আইপিটিভির মালিক হেলেনা, এমন তথ্যে সেসবের খোঁজ করছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, সংবাদে আরো থাকছে। 56 বছর পর চিলাহাটির সীমান্ত দিয়ে আসছে পণ্যবাহী ট্রেন, পর্যটন শিল্প বিকাশেও ভূমিকা রাখার আশা। কোয়ারেন্টিন শেষে আজ শুরু হচ্ছে মাঠে অনুশীলন, সকালে টাইগাররা, বিকেলে নামছে অজিরা। আজ 1 আগস্ট, শোকাবহ আগস্টের প্রথম দিন। 1975 সালের এই মাসে বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাসে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল 3টায় বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগস্ট মাসব্যাপী কোরআন খতম এবং 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ সহ কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায় দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে রক্তদান ও প্লাজমা সংগ্রহ কর্মসূচি রয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোকের মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে কর্মসূচি পালনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। 75-এর 15 আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। 56 বছর পর চিলাহাটির সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন আসছে দেশে। প্রথম দিনে পণ্যবাহী এই ট্রেনে আসছে গম ও পাথর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন সময় কম লাগার পাশাপাশি কমবে পণ্য পরিবহন খরচ। ব্রিটিশ আমলে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে অবিভক্ত ভারতে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করত। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় এই রেলপথ। দীর্ঘদিনের দাবির মুখে এই রেলপথ সচলের উদ্যোগ নেয় দুদেশের সরকার। রেলপথ সচল করতে বাংলাদেশ চিলাহাটি স্টেশন থেকে ভারত সীমান্ত পর্যন্ত 6.5 কিলোমিটার রেলপথ নির্মাণ করে। অন্যদিকে ভারতের হলদিবাড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত স্থাপিত হয় 6.5 কিলোমিটার রেলপথ। ব্যবসায়ীরা বলছেন এ পথে রেল সচল হওয়ায় উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত হবে বাংলাদেশি পণ্যের বাজার। মালটা খুব তাড়াতাড়ি আসবে এবং দামও কম পড়বে এবং আমাদের এলসি খুব তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি মাল আসবে। আমার মনে হয় এটা কি অনেক উপকার হবে জনগণের এবং কর্মস্থানও হবে। সরকারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো কাজ করার জন্য আমাদের এই অত্র এলাকার ব্যবসায়ীদের জন্য। এই ইন্ডিয়ার সঙ্গে যে আমদানি রপ্তানির বিষয়টা আছে, এই রাস্তা দিয়ে আমাদের সরকারের সঙ্গে নেপালের একটা চুক্তি হয়েছে সারের, এটা আমরা এই রাস্তা দিয়ে আমরা রপ্তানি করতে পারবো। ভারতের পাশাপাশি এই রেল লাইনের মাধ্যমে নেপাল ও ভুটানের সাথেও যোগাযোগ স্থাপিত হবে উল্লেখ করে মন্ত্রী জানান, বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্প বিকাশেও ভূমিকা রাখবে এই রেলপথ। এই রুটটাকে মনে করছি যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা রুট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেখানে ভুটান এবং নেপাল আরও দুটো দেশ এবং 4 দেশের একটা যোগাযোগের কিন্তু একটা এই রাস্তা হলো। গত বছরের 17 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে নীলফামারী 0 পয়েন্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন।
জসিম, দীর্ঘ সময় পরে যে পণ্যবাহী ট্রেনটা চালু হলো সে নিয়ে আমদানিকারকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর স্থানীয়রা কি বলছে? আমদানিকারকরা আমাকে যে কথাটি প্রথমে বলিয়েছেন যে আসলে যে দীর্ঘদিন পর এই যে এর আগেই যখন এই চিলাহাটি হলদিবাড়ি রেলপথটি যখন ছিল, সেই রেলপথে যখন আমদানিকারকরা তাদের পণ্য নিয়ে আসতো তখন তাদের যে সাশ্রয়ী হতো, বিশেষ করে পরিবহন এবং দ্রুততার সহিত তারা যে এলসির মাধ্যমে নিয়ে আসতে পারত, এই সুযোগটি তারা আবারও এই 56 বছর পরে আবারও ফিরে পেয়ে তারা খুবই আনন্দিত। আমি এ ব্যাপারে গম আমদানিকারক এবং এই যে পাথরকুচি যারা আমদানিকারক রয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি, তারাও সেম এই কথাটি বলেছেন যে আসলে আমাদের একটা যে ভাগ্যের যে দুয়ার এবং ব্যবসার যে একটা দুয়ার সেটি আবারও খুলে গেল এই পথটা দিয়ে। আসলে একটি বিষয়ে আপনাকে আমি জানিয়ে রাখি যে পাথরটি আজকে আসছে এই ইয়াতে, আজকে যে প্রথম যে ট্রেনটি আসছে যেটা মালবাহী ট্রেন, আপনি জানেন যে গত বছর ডিসেম্বরে 17 ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী এই ট্রেনটি উদ্বোধন করছেন তখন খালি ওয়াগন দিয়ে, কিন্তু তার পরবর্তীকালে আজকেই প্রথম আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি 40টি বগি নিয়ে ঢুকবে এই বাংলাদেশে, যা আপনি আমার পিছনেই যেটা দেখতে পাচ্ছেন যে আমি একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। তবে এই 40টি যে বগি রয়েছে, যে পাথরকুচি রয়েছে, সেগুলো দার্জিলিংয়ের যে নদী রয়েছে সেবক নদী থেকে উত্তোলন করা এই সমস্ত পাথরকুচি ডামডিং স্টেশনে তাদের লোডিং করে সেই বগিটি চলে আসবে এই চিলাহাটিতে। এখানে আসার পরে এখানে কাস্টমের কাজগুলো শেষ করে এই সমস্ত যে ওয়াগন 40টি রয়েছে তার মধ্যে 20টি ওয়াগন চলে যাবে বাংলাদেশের ইঞ্জিন টেনে নিয়ে যাবে সৈয়দপুরে। সেখানে চীনার একটা কোম্পানি, যেখানে আমরা জানেন যে সিরাজগঞ্জ থেকে যে রংপুর পর্যন্ত যে 4 লেনের যে কাজটি হচ্ছে সেই পাথরগুলি সেখানে ব্যবহার করা হবে এই রিভার বোল্ডার। আর 20টি বগি চলে যাবে সেই যশোরের নোয়াপাড়ায়, সেখানে যাবে। জসীমউদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নীলফামারী 0 পয়েন্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জসীমউদ্দিন। মৌসুমের শুরুতেই পাট নিয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার চাষিরা। পানির অভাবে ঠিকমতো জাগ দিতে না পারায় পাটের মান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে ক্রেতার অভাবে পাট বিক্রি করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। কৃষি কর্মকর্তারা বলছেন আন্তর্জাতিক বাজারে বেচাকেনা কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত বছর দাম ভালো পেয়ে এবারও পাট চাষে ঝুঁকেছিলেন রংপুরের চাষিরা, কিন্তু কাটার পর পানির অভাবে জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন জেলার চাষিরা। এবার প্রতি বিঘায় খরচ হয়েছে 12 থেকে 13,000 টাকা। হাট বাজারে করোনার প্রভাবে নেই ক্রেতা, এতে উৎপাদন খরচ তোলায় কঠিন হয়ে পড়েছে। পাট জাগার মতো জায়গা নেই, পানি নেই, এই পাট নিয়ে আমরা কিভাবে মনে করব কি করব। আমি আবাদ করি 82 সাল থেকে, তা পাটের উচিত মূল্য আমি পাই না। এবার জেলায় পাটের আবাদ হয়েছে 9,198 হেক্টর। করোনার কারণে আন্তর্জাতিক বাজারে বেচাকেনা কমে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারেও, বলছেন কৃষি কর্মকর্তা। যে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য কিছুটা সংকটাপন্ন, সেই বিবেচনায় আবারও পাটের দাম ওই 5,000 টাকা থেকে কমে হয়তোবা 2,500-3,000 টাকার মধ্যে এসেছে। ফরিদপুরে এবার আবাদ হয়েছে 85,077 হেক্টর, কিন্তু পুরো মৌসুমে বৃষ্টির অভাবে বেড়েছে সেচ খরচ, এতে উৎপাদন খরচও বেড়েছে স্বাভাবিকভাবেই। তবে জমি থেকে ফসল তোলার পর বাজার মূল্য নিয়ে শঙ্কায় চাষিরা। বৃষ্টির কারণে আগে পাট কম হয়েছে, তারপর যে লেবারের দাম আর পাটের যে দাম তাতে 2,500-3,000 টাকা হইলে মোটামুটি আর কি আমাকে গৃহস্থ বাইসে থাকবে আর কি। গত বছরে পাটের দামটা অস্বাভাবিক বেশি ছিল, তাই আমরা আশা করছি যে পাট আরও বাজারে আসার সাথে সাথে অনেক ব্যাপারী বা পাটের ব্যবসায়ী আসবেন। একই অবস্থা ঝিনাইদহে। খরার কারণে পাট চাষে এবার খরচ হয়েছে বেশি। স্থানীয় বাজারে প্রতিমন পাট 3 থেকে 3,500 টাকায় মজুত করছেন স্থায়ী ব্যবসায়ীরা। মিলগুলো পাট কেনা শুরু না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা। পরিমাণ 4.5 বিঘে জমিতে খরচ হয়েছে, সেই পরিমাণ আমাদের আর্নটা হবে না, দেখা যাচ্ছে যে 50% আমাদের লস হয়ে যাবে। ঝিনাইদহে এবার 22,860 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। লোকসান কমাতে দ্রুত মিলগুলোকে পাট কেনার আহ্বান জানিয়েছেন কৃষকরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বিশ্বে একদিনে 8,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। নতুন করে আক্রান্ত 5 লাখেরও বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 42,32,000 আর আক্রান্ত 19,85,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি 50,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে নতুন শনাক্ত 41,790 জন। এক সপ্তাহে ভারতে 11% বেড়েছে মৃত্যু আর সংক্রমণ বেড়েছে 6%। 24 ঘন্টায় 1,808 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন শনাক্ত 37,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় পাকিস্তানের সিন্ধু প্রদেশে আবারও বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। করাচিতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় 8 আগস্ট পর্যন্ত থাকবে কড়াকড়ি। বন্ধ থাকবে সব মার্কেট। কেবল নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন বাসিন্দারা। পাকিস্তানে গত এক সপ্তাহে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে 84%। যুক্তরাষ্ট্রে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। এর জন্য করোনার ডেল্টা ধরন এবং নাগরিকদের টিকা গ্রহণে অনীহাকে দায়ী করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা দিয়েছে বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রে টিকা না দেয়াদের মধ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের ভয়াবহতা এখনো বাকি। এবছরের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও জুলাই মাসে আবারও বাড়তে শুরু করে সংক্রমণ ও মৃত্যু। প্রায় 6 মাস পর শুক্রবার দেশটিতে একদিনে আক্রান্ত ছাড়ায় 1 লাখ। টিকা না নেয়াদের মধ্যে আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে রয়েছেন অনেক তরুণও। যুক্তরাষ্ট্রে টিকা না নেয়াদের মধ্যে করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের ভয়াবহতা এখনও বাকি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে টেক্সাস শিশু হাসপাতালের এক চিকিৎসক এমন আশঙ্কার কথা জানান। যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে টিকা কার্যক্রমের ধীরগতি এবং টিকা না নেয়াদের ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতার তথ্য তুলে ধরে এমন আশঙ্কার কথা জানান তিনি। সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে নতুন করে জারি করা হয়েছে মাস্ক পরার বাধ্যবাধকতা। নতুন বিধিনিষেধে পড়েছে দেশটির প্রায় 80% মানুষ। এর মধ্যে অনেকে আছেন যারা টিকার 2 ডোজই নিয়েছেন। মে মাসে আমি টিকার 2 ডোজ শেষ করেছি, কারণ আমার মনে হয়েছে টিকা নিলে আমি অনেক নিরাপদ থাকব। কিন্তু জুলাইতে আমি করোনায় আক্রান্ত হই। অন্যদের টিকা গ্রহণে আপত্তি এবং স্বাস্থ্যবিধি না মানার খেসারত আমি দিয়েছি। বিশ্লেষকদের সতর্কতা এবং নতুন বিধিনিষেধের পর অসন্তোষ দেখা দিয়েছে টিকা নেয়া নাগরিকদের মধ্যে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার জন্য টিকা না নেয়াদের সরাসরি দায়ী করেছেন অ্যালাবামার গভর্নর। টিকা নিতে উদ্বুদ্ধ করতে $100 পুরস্কার ঘোষণা করেছে মিনেসোটা কর্তৃপক্ষ। সিডিসির তথ্য মতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত টিকার 1টি ডোজ পেয়েছেন মোট জনসংখ্যার 57.4% মানুষ, আর 2 ডোজ সম্পন্ন হয়েছে 49.5%। টিকা না নেয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা নিয়ে ভুল বা মিথ্যা তথ্যের অবাধ প্রচারকে দায়ী করছে বাইডেন প্রশাসন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিবিয়া উপকূল থেকে প্রায় 200 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শনিবার 4টি আলাদা আলাদা অভিযানে উদ্ধার করা হয় 196 জনকে। এদের মধ্যে 2 গর্ভবতী সহ 28 জন নারী রয়েছেন। মানবাধিকার সংস্থা SOS মেডিটারিয়ানের চালানো এই অভিযানে উদ্ধার হওয়াদের সবাই সিরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া, ক্যামেরুন এবং ঘানার নাগরিক। 33 অপ্রাপ্তবয়স্কের মধ্যে 2 জনের বয়স 5 বছরের নিচে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার প্রথম অভিযানে ভূমধ্যসাগরে ভাসতে থাকা একটি রাবারের ডিঙ্গি থেকে 57 জনকে উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে উদ্ধার হওয়া 54 জনের অনেকের শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে 3টি বড় শহর দখল নিতে সরকারি বাহিনী তালেবানের তীব্র লড়াই চলছে। বিবিসি বলছে, হেরাত, লস্করগাহ এবং কান্দাহারের নানা ঢুকে পড়েছে তালেবান সদস্যরা। গুরুত্বপূর্ণ 3টি শহর হাতছাড়া হলে তীব্র মানবিক সংকট দেখা দিতে পারে দেশটিতে। এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। কান্দাহারের পতন হলে এই অঞ্চলের 6টি প্রদেশ সরকারের হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর হেরাতের দক্ষিণাংশে তালেবানরা ঢুকে পড়ায় দুপক্ষের মধ্যে জোর লড়াই চলছে। মার্কিন বিমান হামলায় শহরটি বিমানবন্দরের আশপাশের এলাকা ফের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। 400 মিটার স্প্রিন্টের হিটে জহির রায়হানের বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক। হিটে 8 জনের মাঝে অষ্টম হয়েছেন জহির। ক্যারিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা ছিল, কিন্তু টোকিও অলিম্পিকে নিজের সেরা টাইমিং ছাড়াতে পারেননি জহির। প্রতিদ্বন্দ্বীদের প্রত্যেকেই তার চেয়ে বেশ এগিয়ে। স্প্রিন্টেও তার ছাপ পড়ল। 3 নম্বর হিটে 3 নম্বর লেনে দৌড়ান জহির। 48.29 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। 400 মিটার স্প্রিন্টে জহিরের ক্যারিয়ার সেরা টাইমিং 47.34 সেকেন্ড। টোকিওতে এর চেয়েও 0.95 সেকেন্ড বেশি সময় নিলেন। জহিরের হিটে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি।
টোকিও অলিম্পিকে 100 মিটার স্প্রিন্টে 33 বছরের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন এলেইন থমসন। এদিকে ছেলেদের ফুটবলের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ চারে সেলেসাওদের সঙ্গে স্পেন, জাপান ও মেক্সিকো। আর গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গের পর ব্রোঞ্জও জিততে পারেনি জোকোভিচ। ছেলেদের 100 মিটার বাটারফ্লাইতে রেকর্ড গড়ে স্বর্ণ জয় করেছেন ড্রেসেল। 33 বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী এলেইন থমসন হেরা। স্বদেশি শেলিয়ান ফ্রেজার প্রাইসকে টপকে শ্রেষ্ঠত্ব থমসন। মেয়েদের 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ ধরে রাখলেন 10.61 সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টের 3টি পদকই পেয়েছে জ্যামাইকা। রৌপ্য জিতেছে ফ্রেজার প্রাইস, ব্রোঞ্জ শেরিকা জ্যাকসনের। অলিম্পিক ফুটবলে স্বর্ণ ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। তবে মিশরের বিপক্ষে শেষ আটের লড়াই জিততে কষ্ট হয়েছে সেলেসাওদের। রিচার্লিসনের অ্যাসিস্টে দলের একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা। ফাইনাল ওঠার পথে ব্রাজিলের বাধা মেক্সিকো। ব্রাজিলের মতো স্পেনও ধরে রেখেছে দাপট। নাটকীয়তার ম্যাচে রাফা মিরের হ্যাট্রিকে আইভরি কোস্টকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে লা রোহা ফুরিয়া। শেষ চারে স্পেনের প্রতিপক্ষ জাপান। গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গের পর ব্রোঞ্জও জেতা হল না নোভাক জকোভিচের। সান্ত্বনার পদক হাতছাড়া হয়েছে স্পেনের পাবলো কারিনিয়া বুস্তার কাছে। 113 বছরের রেকর্ড ভেঙেছেন অ্যাডাম পিটি, ক্যাথলিক ডসন, জেমস গাই, আনা হপকিন। অলিম্পিকের পুল থেকে এক আসরে 4 স্বর্ণ এবারই প্রথম জিতল ব্রিটেন। 4 গুণিতক 100 মিটার মিশ্র ইভেন্টে এমন কীর্তি এই 4 সুইমারের। স্বর্ণ জয়ে 3 মিনিট 37.58 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ ব্রিটেনের। সাঁতারে এবার 5ম বিশ্ব রেকর্ড গড়েছেন ড্রেসেল। 100 মিটার ফ্রি স্টাইলে রেকর্ড করতে সময় নিয়েছে 49.45 সেকেন্ড। 2 বছর আগের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিজের গড়া রেকর্ড ভাঙলেন বিগেস্ট শোন আর্থে। এই নিয়ে টোকিও অলিম্পিকে 3 স্বর্ণ জয় ড্রেসেলের। এদিকে টোকিও অলিম্পিকের প্রথম ডোপ পাপি অ্যাথলিট নাইজেরিয়ার ব্লেসিংস ওকাকবারে। 100 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন এই নারী। তবে ডোপ টেস্টে পজিটিভ হয়ে পদক জয়ের স্বপ্ন শেষ হয় ওকাকবারের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টাইন শেষে আজ মাঠের অনুশীলন শুরু করছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সকালে প্রস্তুতি নেবে টাইগাররা, বিকেল ও সন্ধ্যায় ফ্লাড লাইটে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন স্টার্ক জাম্পাররা। প্রায় 4 বছর পর বাংলাদেশ সফরে এসেছে বিগ থ্রির অন্যতম অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে তাদের আগমন। অজিদের চাহিদা মতো সব কিছুই করছে বিসিবি। কোয়ারেন্টাইন শেষ করে রোববার স্টার্ক জাম্পাররা পা রাখবেন হোম অফ ক্রিকেটে। নিরাপত্তা, করোনা সুরক্ষা নিশ্চিতের সাথে সাজ রব স্টেডিয়ামে। মেইন গেট থেকে শুরু করে ইনডোর, একাডেমির বিভিন্ন জায়গায় রং লেগেছে। 1 তারিখ থেকে অস্ট্রেলিয়া টিম প্র্যাকটিস শুরু করবে। তাদের কিছু রিকোয়ারমেন্টস বা তাদের বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আপাতত এই মুহূর্তে বলা যায় যে সৌন্দর্য বর্ধনের কাজটাই হচ্ছে এবং অন্যান্য যে বিষয়গুলো ফাইন টিউনিং এগুলোই হচ্ছে। একই সাথে কোয়ারেন্টাইন শেষ হচ্ছে বাংলাদেশের। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাকিব মাহমুদুল্লাহরা অনুশীলন করবেন। ম্যাচ ভেন্যু ইনডোরে স্কিলের কাজ করবেন ক্রিকেটাররা। বাংলাদেশ দল হোটেলে ফিরে গেলে মাঠে যাবে অস্ট্রেলিয়া। এগার হ্যাজেলউডরা বিকাল 4টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত অনুশীলন করবেন। দিনের আলোর পাশাপাশি ফ্লাড লাইটে মানিয়ে নেওয়ার সুযোগ অতিথিদের। 2 দিনের অনুশীলন শেষে 3 আগস্ট শুরু 5 ম্যাচের টি-20 সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলিংয়ে অস্ট্রেলিয়া ভারসাম্যপূর্ণ দল, তবে ব্যাটিংয়ে অনভিজ্ঞতাকে পুঁজি করতে হবে টাইগার বোলারদের, পরামর্শ সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদের। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেলে ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ এমনকি টি-20 বিশ্বকাপে ভালো করার সাহস পাবেন ক্রিকেটাররা, জানিয়েছেন সাবেক ওপেনার জাভেদ ওমর ওয়েলি। কার্ডিফ 2005 ক্রিকেট মানচিত্রে নামটা তখনও নতুন। পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নও যেন দেখার সাহস ছিল না। সেই কাজটাই করেছেন আশরাফুল আফতাবরা। সেই জয় এখনও টাইগার ইতিহাসের অন্যতম, যা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে জয়। এক যুগ পর 2017 সালে ঘরের মাঠে সাকিব মুশফিকরা এনে দিয়েছেন সাদা পোশাকে জয়। শুধু আক্ষেপ রয়ে গেছে টি-20তে। বিশ্ব আসরে 4 বারের মুখোমুখিতে জয় নেই একটিও। কিন্তু ঘরের মাঠে 5 ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাবে টাইগাররা, আশা আফতাবের।
সো আমাদের জন্য একটু উইকেটটা যদি স্লো হয় হয়তো আমাদের জন্য এটা বেটার হবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের মুশফিক তামিম হয়তো বা খেলতে পারবে না, ডেফিনেটলি সাকিবের রেসপন্সিবিলিটি অনেক বেশি এই ম্যাচে। আর সবচেয়ে বড় যারা ইয়াং প্লেয়ার আছে তাদের একটা বড় সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে সাহস বেড়েছে, তবে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে জয়ী হতে দরকার আরও ক্লিনিক্যাল পারফরম্যান্স। বাংলাদেশ প্রুফ করার কিছু নাই, কিন্তু বাংলাদেশ ইমপ্রুভের অনেক জায়গা আছে। ওই ইমপ্রুভগুলো করলেই বাংলাদেশ ক্রিকেট দল আরও সামনে আরও ভালো খেলবে। দুঃখজনক হলেও আমরা এখনও ওইভাবে দাঁড়াতে পারিনি, আমরা নট কনসিস্টেন্ট ফিল্ডিংয়েও। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে। টি-20 বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতির সুযোগ আর কি হতে পারে? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাই।